বিশ্বযুদ্ধের সময়কার প্রতিটি দিনকে কেন্দ্র করেই এক একটি মুভি তৈরি করা সম্ভব। তেমনইভাবে একদিন দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন সময়ে জার্মানিরা রাশিয়ানদের উপর আক্রমণ চালায়। 1941 সালে জার্মানি বাহিনী যখন রাশিয়ার মস্কোতে প্রবেশ করতে চাইছিল, তখন মস্কোর কাছে অবস্থানরত রাশিয়ান রেড আর্মির 316তম রাইফেল ডিভিশনের 28 জন সৈন্য বেশ কয়েকদিন ধরে 54টি জার্মান ট্যাঙ্কের বিপক্ষে লড়াই চালিয়ে গিয়েছিল। মস্কো এবং তাদের মাতৃভূমিকে রক্ষা করার জন্য প্রবল আত্মবিশ্বাস ও অত্যন্ত সাহসিকতার সাথে। আজকের মুভিটি সেই দিনটির সত্য ঘটনার উপর ভিত্তি করে নির্মিত হয়েছে। তাই চলো কোনো ভূমিকা না করে শুরু করি 2016 সালে মুক্তিপ্রাপ্ত অ্যাকশন ওয়ার জনরার মুভি পেনফিল্ডস 28 মেনের এক্সপ্লেনেশন। মুভির শুরুতে আমরা 1941 সালের নভেম্বর মাসে বরফে আচ্ছাদিত একটি এলাকার দৃশ্য দেখতে পাই। জায়গাটি ছিল রাশিয়ার মস্কো থেকে বেশ দূরে অবস্থিত একটি পরিত্যক্ত গ্রাম। এখানে আমরা বেশ কিছু রাশিয়ান সৈনিককে দেখতে পাই, যারা এই গ্রামে ক্যাম্প করে কনকনে ঠান্ডার মধ্যেও বাইরে বসে খোশ গল্পে মেতেছিল। এখানে আমরা ভ্যাসিলি নামে একজন সৈনিককে দেখতে পাই, যে সবাইকে জিজ্ঞাসা করে, আচ্ছা তোমাদের মধ্যে কেউ কি ট্রাক্টর চালাতে পারো অথবা ট্রাক্টর সম্পর্কে ভালো জানো এমন কেউ কি আছো? তখন তাদের মধ্যে একজন সৈনিক অন্য আরেকজন সৈনিককে দেখিয়ে বলে, আমার মনে হয় আমাদের মধ্যে সেই সবচেয়ে ভালো ট্রাক্টর সম্পর্কে জানে। অপর সৈনিকটি তখন বলে, আমার ট্রাক্টর চালানোর অভিজ্ঞতা নেই, তবে আমি মেশিনপত্র সম্পর্কে অনেক ভালো জানি। এরপর এলটি ভ্যাসিলির সাথে কথা বলে। সে তখন একটি কাগজে ট্যাঙ্কের একটি ছবি স্কেচ করছিল। তারা খবর পেয়েছে জার্মানিরা 54টি ট্যাঙ্ক বহর নিয়ে তাদের উপর আক্রমণ করতে আসছে। তাদের সৈনিক সংখ্যাও অনেক বেশি। জার্মানিদেরকে আটকানো অনেক জরুরি, নইলে তারা একবার মস্কোতে প্রবেশ করলে তাদের অবস্থা খুবই ভয়াবহ হবে। আর এজন্যই ভ্যাসিলি সবার সাথে আলোচনা করছিল যে কিভাবে তারা এতগুলো ট্যাঙ্কের মোকাবেলা করবে। তখনই আমরা তাদের কমান্ডারকে দেখতে পাই। কমান্ডারের কাছে একটি ফোন আসে, আর কমান্ডার ফোনে কথা বলার শেষে দ্রুত ক্যাম্প থেকে বেরিয়ে যায়। বাইরে একটি সাদা রঙের ঘোড়া বাঁধা ছিল। কমান্ডার সেই ঘোড়ায় চেপে দ্রুত সেখান থেকে চলে যায়। এতে করে সবাই বুঝে যায় এখানকার পরিবেশ গরম হতে চলেছে। এরপর সৈনিকেরা তাদের মিশনের জন্য প্রস্তুতি নিতে মিটিং করতে বসে যায়। পিটার নামে সেখানে একজন সৈনিক ছিল, যে সবাইকে কঠিনভাবে প্রস্তুতি নিতে বলছিল ট্যাঙ্কের বিরুদ্ধে মোকাবেলা করার জন্য। সে অন্য সৈনিকদের অনুশীলনের মাধ্যমে বিভিন্ন কলাকৌশল শেখাচ্ছিল, যে কিভাবে তারা ট্যাঙ্ককে ধ্বংস করতে পারবে। তাই এলটি সৈনিকদেরকে কিছু কাঠখড়ি সংগ্রহ করে আনতে বলে। এরপর এলটি সৈনিকদেরকে কাঠ দিয়ে ট্যাঙ্ক বানাতে বলে, অর্থাৎ ট্যাঙ্কের মতো দেখতে একটি অবয়ব তৈরি করতে বলে, যাতে তারা এটি ব্যবহার করে অনুশীলন করতে পারে। আদেশ পেয়ে বাকি সৈনিকেরা সবাই মন দিয়ে নিজ নিজ কাজ করতে শুরু করে। সৈনিকদেরকে তাদের কাজে আরো বেশি মোটিভেট করতে এলটি তাদেরকে একজন রাশিয়ান সৈনিকের কাহিনী বলতে শুরু করে। রাশিয়ান ওই সৈনিকটি তার জীবনে অনেকগুলো ন্যাৎসি বাহিনীর সৈনিককে মেরেছে। এমনকি সে নিজেও যখন মারা যায় তখনও সে অনেকগুলো ন্যাৎসি সৈনিককে মেরেছিল। তাই পুরো দেশ তাকে শ্রদ্ধা ভরে স্মরণ রেখেছে। দেখতে দেখতে সময় পার হয়ে বিকেল গড়িয়ে আসে। ইতিমধ্যে সৈনিকেরা কাঠের তৈরি নকল ট্যাঙ্ক প্রস্তুত করে ফেলেছে। এরপর এলটি সৈনিকদেরকে এই নকল ট্যাঙ্কের উপর হামলা করতে অনুশীলন করতে বলে, যাতে করে তারা সত্যিকারের ট্যাঙ্কের মোকাবেলা খুব দ্রুত করতে পারে এবং সেগুলোকে ধ্বংস করতে পারে। কিন্তু সারাদিন হাড়ভাঙা খাটুনি খাটার পর সন্ধ্যায় এই কনকনে ঠান্ডাতে সৈনিকদের জন্য অনুশীলন করা ছিল খুবই কষ্টকর। এজন্য এলটি তাদেরকে বিশ্রাম নিতে বলে। সে বলে, আমরা বিশ্রামের পর আবার প্র্যাকটিস শুরু করব। এরপর আমরা কমান্ডারকে দেখতে পাই, যে সৈন্যদেরকে নিয়ে জার্মান সেনাদের বিরুদ্ধে মোকাবেলা করার জন্য পরিকল্পনা করছে। তারা খবর পেয়েছে জার্মানিরা বিশাল বড় সৈন্যবাহিনী নিয়ে তাদের দিকে এগিয়ে আসছে, কিন্তু জার্মানিদের মোকাবেলা করার মতো সৈন্য সংখ্যা তাদের নেই। তাই তারা যে কজন আছে সকলে মিলে জার্মানিদের প্রতিহত করতে হবে, কারণ একবার জার্মানিরা তাদের দেশে প্রবেশ করলে তাদের অবস্থা খুবই খারাপ হবে। তাই যদি তারা সকলে মারাও যায়, তারপরেও রেইনফোর্সমেন্ট ডাকতে তাদের সময় লাগবে, কারণ তাদের সবচেয়ে নিকটবর্তী ক্যাম্প তাদের থেকে বেশ দূরে। কিন্তু তাদের সবচেয়ে বড় সমস্যা হলো জার্মানির এই বিশাল বড় সৈন্যদের প্রতিহত করা। তাই তাদেরকে যত দ্রুত সম্ভব হামলা করতে হবে। কমান্ডারের বক্তব্য শুনে বাকি সৈন্যরা বেশ ভয় পেয়ে যায়। তবে কেউ কমান্ডারের মুখের উপর কথা বলে না, কারণ তাদের কাছে বিকল্প আর কোনো পথও খোলা নেই।
তাদেরকে এই সামান্য কয়েকজন সৈনিককে সাথে নিয়েই জার্মানির সৈনিকদের মোকাবেলা করতে হবে। কমান্ডার জানালা দিয়ে বাইরে তাকালে দেখতে পাই নতুন ভর্তি হওয়া বেশ কিছু সৈন্যরা বাইরে খেলাধুলা করছে। তবে কমান্ডার তাদেরকে কিছুই বলে না, কারণ হয়তো এটি তাদের জীবনের শেষ আনন্দে কাটানো সময় হতে চলেছে, কারণ তাদেরকে খুব শীঘ্রই যুদ্ধে যেতে হবে। এজন্য কমান্ডার ঘোষণা করতে বলে সৈনিকদেরকে প্রস্তুত হওয়ার জন্য। আজ রাতেই তারা যুদ্ধের ময়দানের উদ্দেশ্যে রওনা দিবে। নির্দেশ পেয়ে সবাই তাদের নিজ নিজ ব্যাগপত্র গুছিয়ে নিতে থাকে। রাত হবার পরে বেশিরভাগ সৈনিকেরা ঘুমিয়েছিল। তাছাড়া এখানে অনেক বেশি নতুন সৈনিক ছিল, যারা কিছুদিন আগেই সৈনিক হিসেবে যোগদান করেছে। তাই কমান্ডার তাদেরকে মিশনে নেওয়ার আগে সারিবদ্ধভাবে দাঁড় করায় আর দেশপ্রেম আরও বেশি জাগিয়ে তোলার জন্য ও দৃঢ় করার জন্য ভাষণ দিতে শুরু করে। কমান্ডার সবার উদ্দেশ্যে বলে, কিছু শত্রুবাহিনী আমাদের দেশে প্রবেশ করতে চাইছে, কিন্তু আমাদের মাতৃভূমি অন্য কেউ দখল করুক সেটা আমরা কোনোভাবে হতে দিতে পারি না। তারা আমাদের রাজধানী দখল করতে চায়, কিন্তু আমরা তাদের মোকাবেলা করব আর তাদেরকে বুঝিয়ে দিব আমরা বেঁচে থাকতে কখনোই এই দেশের প্রতি তারা নজর দিতে পারবে না। আমাদের মাতৃভূমির এক কদম জায়গাও তারা দখলে নিতে পারবে না। এজন্য আমাদের নিজের জীবনকে বাজি রেখে লড়াই করতে হবে শত্রুপক্ষের বিরুদ্ধে। কমান্ডারের মুখে এমন ভাষণ শুনে সকল সৈনিকেরা দেশভক্তির আগুনে দীপ্ত হয়ে সামনে অগ্রসর হতে শুরু করে। যেতে যেতে কমান্ডার সবাইকে বলে, আমরা যুদ্ধের ময়দানে যাচ্ছি আমাদের দেশকে রক্ষা করতে, তাই আমরা আগে শত্রুপক্ষের উপর হামলা করব না। তারা হামলা করলে আমরা তাদের হামলার পাল্টা জবাব দেব। কিন্তু একজন সৈনিক বলে, আমরা আগে কেন তাদেরকে মারব না? তখন কমান্ডার বলে, আমরা কেবল নিজেদেরকে সেফ জোনে রেখে আক্রমণ করব, তখনই আমরা যুদ্ধে জয়লাভ করতে পারবো। এরপর সৈনিকেরা সামনে এগোতে থাকে। সৈনিকেরা জোর কদমে বেশ দ্রুতই মস্কোর বর্ডারে পৌঁছে যায়। এরপর তারা সেখানে মাটিতে পরিখা খনন করতে শুরু করে। এটি হলো যুদ্ধক্ষেত্রে শত্রুপক্ষের আক্রমণের হাত থেকে নিজেদেরকে রক্ষা করার জন্য মাটিতে এক ধরনের বিশেষ লম্বা গর্ত করে থাকে সৈনিকেরা, যাতে করে তারা এর মধ্যে শেল্টার নিতে পারে এবং শত্রুপক্ষের উপর হামলা করতে পারে। দেখতে দেখতে ভোর হয়ে যায়। ইতিমধ্যে সৈনিকেরা সারা রাত ধরে পরিখা খননের কাজ শেষ করে ফেলেছে। এরপর সৈনিকেরা সেই সময়কার অ্যাডভান্স মেশিন গান PMM-19 মেশিন গানটি পজিশন মতো সেট করতে শুরু করে। পাশাপাশি তাদের আর্টিলারি বাহিনীও সকল প্রস্তুতি শেষ করে। এ সময় একজন সৈনিক আকাশে একটি জার্মান প্লেন উড়ে আসতে দেখতে পায়। তখন সে বলে, আমি এই প্লেনটিকে গুলি করব, কারণ সে আমাদের প্রস্তুতি কেমন তা দেখে এসেছে। তবে তার সহসৈনিক এটি করতে বারণ করে, কিন্তু তারপরেও সে প্লেনটির উপর গুলি চালায় আর এটি দেখে ওই সৈনিকটিও প্লেনটির উপর গুলি চালায়। এরপর প্লেনটি সেখান থেকে চলে যায়। পরে সৈনিকেরা তাদের চারপাশে কাঁটাতারের একটি বেড়া দেয়। এই কাঁটাতারগুলো তারা পাশের গ্রাম থেকে সংগ্রহ করে এনেছে। গতদিন থেকে একটানা পরিশ্রম করার পর তারা সকলেই এখন বেশ ক্লান্ত আর তাদের যুদ্ধের প্রস্তুতিও প্রায় শেষ। কিন্তু তারপরেও এখনো পর্যন্ত তারা ভালো খাবার দাবারের ব্যবস্থা করতে পারেনি। এরপর এলটির কাছে কমান্ডারের ফোন কল আসে। কমান্ডার তার কাছ থেকে এখানকার বর্তমান পরিস্থিতি সম্পর্কে জানতে চায়। এলটি জানায় তারা সবাই যুদ্ধের পূর্ব প্রস্তুতিমূলক সকল কার্যক্রম শেষ করেছে আর এখন তারা যুদ্ধের জন্য পুরোপুরি প্রস্তুত। এখন সৈনিকেরা বিশ্রাম নিচ্ছে। এরপর কমান্ডার তাদেরকে পুরোপুরি সতর্কতার সাথে অবস্থানের নির্দেশ দিয়ে ফোনটি রেখে দেয়। এরপর আমরা অনেকগুলো জার্মান ট্যাঙ্ক ও জার্মান সৈন্যবাহিনীকে দেখতে পাই। তারা সবাই মস্কোর দিকে এগিয়ে যাচ্ছিল। জার্মানরা মস্কোর সীমান্তে পৌঁছে রাশিয়ানদের উপর হামলা করার প্রস্তুতি নিতে থাকে। এরপর তারা রাশিয়ানদের উপর এলোপাথারি বোমা ছুড়তে থাকে। তারা রাশিয়ানদের প্রস্তুত করে রাখা নকল আর্টিলারি বাহিনী ও ট্যাঙ্কের উপর বোমা মেরে ধ্বংস করতে থাকে, কিন্তু এটি তারা বুঝতে পারে না। তাই তারা এলোপাথারি বোমা ছুড়তে থাকে। কিন্তু রাশিয়ানরা তাদের এই হামলার কোনো পাল্টা রিয়াকশন দেখায় না। তারা সবাই চুপচাপ মাটির গর্তে লুকিয়েছিল আর জার্মানরা এভাবে হামলা করতে করতে সামনে এগিয়ে যাচ্ছিল। একটা সময় যখন রাশিয়ানরা বুঝতে পারে জার্মানিরা তাদের নিশানায় চলে এসেছে, তখন তারা জার্মানিদের উপর আক্রমণ করতে শুরু করে। রাশিয়ানরা প্রথমে জার্মানিদের উপর অ্যান্টি ট্যাঙ্কার দিয়ে হামলা করে। এতে করে জার্মানিদের অনেক সৈন্য মারা যায় আর বেশ কয়েকটি ট্যাঙ্ক সেখানে ধ্বংস হয়ে যায়। এর ফলে জার্মানিরা আরো বেশি ক্ষিপ্র হয়ে ওঠে আর ট্যাঙ্ক দিয়ে রাশিয়ানদের উপর আরো বেশি হামলা করতে থাকে। কিন্তু এখন রাশিয়ান সৈনিকেরাও পাল্টা আক্রমণের জন্য প্রস্তুত ছিল। তাই তারা জার্মানিদের উপর অ্যান্টি ট্যাঙ্কার দিয়ে আক্রমণ চালাতে থাকে।
রাশিয়ান সৈনিকেরা PTRD-41 অ্যান্টি ট্যাঙ্ক রাইফেল দিয়ে জার্মানিদের ট্যাঙ্কে গুলি করতে থাকে। ফলে জার্মানিদের আরও বেশ কিছু ট্যাঙ্ক অকেজ হয়ে যায়। জার্মানিদের বিশাল সৈন্যবহর আর এতগুলো ট্যাঙ্কের বিপরীতে রাশিয়ানদের মাত্র কয়েকজন সৈনিক আর অল্প কিছু সংখ্যক আর্টিলারি সাপোর্ট দিয়ে মোকাবেলা করা খুবই কষ্টসাধ্য ছিল। কিন্তু তারপরেও তীক্ষ্ণ কৌশলের কাছে জার্মানির সৈন্যরা কোনোভাবেই পেরে উঠছিল না। এজন্য জার্মানিরা কিছুক্ষণের জন্য থেমে যায় আর তারা কৌশলে রাশিয়ানদের উপর হামলা করতে শুরু করে। তারা কেবলমাত্র তখনই ফায়ার করছিল যখন তারা রাশিয়ানদেরকে সঠিকভাবে নিশানায় পাচ্ছিল। রাশিয়ানরাও কোনো অংশে কম নয়, তারাও অ্যান্টি ট্যাঙ্কার দিয়ে জার্মানিদের উপর লুকিয়ে লুকিয়ে ফায়ার করছিল। জার্মানিরা বুঝে উঠতে পারছিল না রাশিয়ানরা কোথা থেকে তাদের উপর আক্রমণ করছে। ফলে জার্মানিরা পিছু হটতে থাকে। মূলত এটি ছিল পরবর্তী অ্যাটাকের জন্য পূর্ব প্রস্তুতি জার্মানিদের জন্য। সাময়িক যুদ্ধবিরতি পেয়ে এলটি কমান্ডারকে ফোনে যুদ্ধের বর্তমান পরিস্থিতি সম্পর্কে জানায়। কমান্ডার তাদেরকে তখন এভাবেই পাল্টা আক্রমণ করে জার্মানিদেরকে প্রতিহত করার পরামর্শ দেয়। এরপর আমরা জার্মানির এয়ারফোর্সকে দেখতে পাই রাশিয়ান সৈনিকদের উপর আক্রমণ করতে। এতে করে জার্মানিরা আরও বেশি অ্যাক্টিভ হয়ে যায় আর পুনরায় রাশিয়ানদের উপর আক্রমণের প্রস্তুতি গ্রহণ করে। জার্মানিরা রাশিয়ানদের উপর ট্যাঙ্ক ও আর্টিলারি বাহিনীর সাপোর্টে পুনরায় আক্রমণ চালাতে শুরু করে। এই হামলার তীব্রতা অনেক বেশি ছিল, ফলে রাশিয়ানদের অনেক সৈনিক মারা যায়। তারা কেউ পাল্টা আক্রমণ করতে পারছিল না, কারণ তাদের উপর অনেক ভারী গোলাবর্ষণ হচ্ছিল। ফলে তারা সকলেই বাংকারের মধ্যে কভার নিয়েছিল। তারা আসলে বুঝে উঠতে পারছিল না যে তারা কি এয়ারফোর্সের বিরুদ্ধে লড়াই করবে নাকি ট্যাঙ্কের বিরুদ্ধে লড়াই করবে। তাই তারা ডিফেন্স মোডে চলে যায়। ফলে জার্মানিরা রাশিয়ানদেরকে দুর্বল ভেবে তাদের উপর আরও বেশি পরিমাণে হামলা করতে থাকে, যার ফলে রাশিয়ান সৈনিকেরা প্রায় কোণঠাসা অবস্থার মধ্যে পড়ে যায়। হামলার এক পর্যায়ে জার্মানিরা মনে করে তারা রাশিয়ানদেরকে প্রায় খতম করে ফেলেছে। এজন্য তারা হামলা করতে করতে সামনে এগোতে থাকে। এমন ভয়াবহ পরিস্থিতিতে রাশিয়ানদের এখন রেইনফোর্সমেন্ট দরকার। এজন্য এলটি কমান্ডারের সাথে যোগাযোগ করতে চায়, কিন্তু এলটি খেয়াল করে তাদের টেলিফোনের তারটি ছিঁড়ে গিয়েছে। তাই সে একজন সৈনিককে পাঠায় দ্রুত টেলিফোনের লাইনটি সংযোগ দেওয়ার জন্য। সৈনিকটি সাথে সাথেই তার কাজে নেমে পড়ে। অন্যদিকে জার্মানিরা তাদের উপর হামলা করতে করতে সামনে এগিয়ে আসতে থাকে। টেলিফোন লাইনের সংযোগ পুনরস্থাপিত হলে এলটি দ্রুত কমান্ডারকে তাদের পরিস্থিতি সম্পর্কে জানায় এবং তাকে রেইনফোর্সমেন্ট পাঠানোর জন্য বলে। কিন্তু কমান্ডার তাদেরকে বলে জার্মানিদেরকে এভাবেই প্রতিহত করে যেতে, কারণ রেইনফোর্সমেন্ট পাঠানোর জন্য আরও অনেকটা সময় লেগে যাবে। কমান্ডারের থেকে এরকম কথা শুনে তাদের সকলের মনোবল ভেঙে যায়। কিন্তু তারপরেও নিজেদের দেশ রক্ষার্থে তাদেরকে জার্মানিদের বিপক্ষে রুখে দাঁড়াতে হবে। শক্তিশালী জার্মানি বাহিনীর সামনে তাদের এই নগণ্য সৈনিক সংখ্যা দিয়ে প্রতিহত করা সম্ভব ছিল না। যুদ্ধ এভাবেই চলতে থাকে আর এর মধ্যেই সকাল হয়ে যায়। আমরা জানতে পারি রাশিয়ানদের মধ্যে মোট 316 জন এই যুদ্ধে অংশগ্রহণ করেছিল, যার মধ্যে এখন কেবলমাত্র 28 জন সৈনিক জীবিত রয়েছে। কিন্তু জার্মানিরা মনে করে তারা সকল রাশিয়ান সৈনিকদেরকে হত্যা করে ফেলেছে, তাই তারা সামনের দিকে এগিয়ে আসতে থাকে। তবে রাশিয়ান সৈনিকদের মধ্যে যে 28 জন সৈনিক জীবিত ছিল তারা সকলে পুনরায় হিম্মত নিয়ে রাশিয়ানদের বিরুদ্ধে রুখে দাঁড়ায়। তারা পুনরায় এন্টি ট্যাঙ্কার দিয়ে জার্মানি ট্যাঙ্কের উপর ফায়ার করতে শুরু করে। ফলে আরও বেশ কিছু জার্মানি ট্যাঙ্ক বিধ্বস্ত হয়। জার্মানিরা এবার বুঝে উঠতে পারছিল না যে তারা কোথা থেকে হামলার শিকার হচ্ছে। অর্থাৎ রাশিয়ানরা যে লোকেশন থেকে জার্মানিদের উপর ফায়ার করছিল সেটি জার্মানিরা বুঝে উঠতে পারছিল না। তাই তারা আবার থেমে যায় আর খুঁজতে থাকে কোথা থেকে লুকিয়ে রাশিয়ানরা তাদের উপর হামলা চালাচ্ছে। কিন্তু রাশিয়ান সৈনিকেরা এখন অ্যাটাক ফর্মে রয়েছে, তাই তারা জার্মানিদেরকে গুলি করে এক এক করে মারতে থাকে আর জার্মানিরাও তাদেরকে হন্য হয়ে খুঁজতে থাকে। জার্মানিদের জন্য এখন এটি সবচেয়ে মুশকিলের কাজ রাশিয়ানদেরকে খুঁজে বের করা, কেননা মাত্র 28 জন সৈনিক এখন বিভিন্ন দিকে এলোপাথাড়িভাবে ছড়িয়ে রয়েছে। তাই নির্দিষ্ট করে তাদেরকে খুঁজে বের করা একরকম অসম্ভব। এক পর্যায়ে তারা রাশিয়ানদের মাটির গর্তের কাছে চলে আসে আর তখনই একজন রাশিয়ান সৈনিক জার্মানিদের উপর MP-M1910 মেশিনগান দিয়ে ফায়ারিং করতে শুরু করে। মুহূর্তের মধ্যেই প্রায় সকল জার্মান সৈনিক মারা যায়। কয়েকজন জানের ভয়ে মাটিতে লুটিয়ে পড়ে, কিন্তু তবুও তারা রাশিয়ানদের নজর এড়িয়ে যেতে পারে না। এই মেশিনগানের এতটাই ক্ষমতা ছিল যে এর সামনে জার্মানিরা কেউ টিকতেই পারছিল না।
একে একে প্রায় অনেক জার্মানি মারা যায়। এই সৈনিককে থামাতে জার্মানিরা তার উপরে গুলি করতে থাকে, কিন্তু কোনো গুলি তার শরীরে সৌভাগ্যবশত লাগে না। তবে একটি ট্যাঙ্ক তার উপরে গোলাবর্ষণ করলে সে এবং তার সাথে সৈনিক দুজনেই মারা যায়। শক্তিতে রাশিয়ান সৈনিকেরা এবার আরও একটু পিছিয়ে পড়ে। অপরদিকে মেশিনগান সৈনিকের মৃত্যুর বদলা নিতে অ্যান্টি ট্যাঙ্ক রাইফেলম্যান সৈনিক ট্যাঙ্কের গানম্যানের উপর গুলি করে, আর তার গুলিটি ট্যাঙ্কের ওই চিকন ছোট্ট কাচের ভাইজার ভেঙে ট্যাঙ্কের মধ্যে থাকা গানম্যানের মাথার খুলি উড়িয়ে দেয়। অন্যদিকে আর্টিলারি সৈনিক অ্যান্টি ট্যাঙ্ক অ্যামুনেশন খুঁজতে থাকে, যাতে করে তারা ট্যাঙ্কগুলো ধ্বংস করতে পারে। তবে ওই সৈনিকের সহসৈনিক মারা যাওয়ার ফলে সে একা পেরে ওঠে না এবং এক পর্যায়ে ট্যাঙ্কের গোলা বিস্ফোরণে সেও মারা যায়। অন্যদিকে অ্যান্টি ট্যাঙ্ক রাইফেলম্যান তার PTRD-41 রাইফেল দিয়ে ট্যাঙ্কের উপর গুলি করে সেগুলোকে অকেজো করে দিচ্ছিল। তবে একটা পর্যায়ে তাকেও ট্যাঙ্ক থেকে গুলি করে মেরে ফেলে জার্মানিরা। এইভাবে জার্মানির ট্যাঙ্ক রাশিয়ানদের খনন করা গর্তের দিকে এগিয়ে আসতে থাকে। রাশিয়ান সৈনিকেরা টের পেয়ে গেছে ট্যাঙ্ক এখন তাদের খুব নিকটে, তাই তারা ট্যাঙ্কের উপর RPG-40 অ্যান্টি ট্যাঙ্ক গ্রেনেড ছুড়ে সেগুলোকে ধ্বংস করতে থাকে। আর এই কাজটি করতে গিয়ে বেশ কয়েকজন সৈনিককে তাদের জীবন দিতে হয়, কারণ যখনই সৈনিকেরা গ্রেনেড ছোড়ার জন্য উপরে উঠছিল তখনই তাদের উপর জার্মানিরা গুলি করছিল। রাশিয়ান সৈনিকেরা এবার আরো বেশি অ্যালার্ট হয়ে গিয়েছে, কারণ তারা জানে খুব অল্প সময়ের মধ্যেই ট্যাঙ্কগুলো তাদের গর্তের সামনে চলে আসবে। তাই তারা প্রায় সকলেই সবার হাতে গ্রেনেড নিয়ে অপেক্ষা করতে থাকে। আর যখনই ট্যাঙ্কগুলো নিশানায় চলে আসে তখন তারা ট্যাঙ্কের উপর গ্রেনেড ছুটতে থাকে, কারণ তারা জানে একবার যদি জার্মানিদের ট্যাঙ্কগুলো ধ্বংস করে দেওয়া যায় তাহলে তারা খুব সহজে জার্মানি সৈনিকদেরকে হারিয়ে দিতে পারবে। এভাবে জার্মানিদের প্রতিহত করতে করতে রাশিয়ান সৈনিকদের অ্যামুনিশন প্রায় ফুরিয়ে এসেছে, সেই সাথে ফুরিয়ে গেছে তাদের গ্রেনেড। তাই সৈনিকেরা তাদের হাতের কাছে থাকা ছুরি, ব্যানট কুড়াল যা পায় তাই নিয়ে জার্মানিদেরকে প্রতিহত করার প্রস্তুতি নেয়। এদের মধ্যে একজন সৈনিক জার্মানিদের দিকে একটি পাথর ছুঁড়ে মারে, যার ফলে জার্মানিরা মনে করে তাদের দিকে বোমা ছোড়া হয়েছে। তাই জার্মানিরা মাটিতে লুটিয়ে পড়ে। কিছুক্ষণ চুপ থাকার পরে যখন কোনো বিস্ফোরণ হয় না তখন জার্মানিরা আবার তাদের দিকে এগোতে থাকে, কারণ তারা বুঝে গেছে রাশিয়ানদের সমস্ত গোলাবারুদ ফুরিয়ে গেছে, পাশাপাশি তাদের সৈন্য সংখ্যাও কমে গিয়েছে। তাই জার্মানিরা বেশ কনফিডেন্সের সাথে রাশিয়ানদের দিকে অগ্রসর হতে থাকে। জার্মানিরা রাশিয়ানদের মাটির গর্তের কাছে প্রায় চলে এসেছে আর তাদেরকে গুলি করতেই যাবে, ঠিক এমন সময় একজন রাশিয়ান সৈনিক MP-M1910 মেশিন গানটি দিয়ে জার্মানি সৈনিকদেরকে গুলির বৃষ্টিতে ভিজিয়ে দেয়। অর্থাৎ জার্মানিদেরকে গুলি করে টপাটপ মারতে থাকে। তার নিশানা এতটাই চমৎকার ছিল যে জার্মানি সৈনিকেরা মাটিতে শুয়ে থাকার পরেও তার গুলির হাত থেকে বাঁচতে পারছিল না। এরপর আমরা দেখতে পাই সেই সৈনিককে যে মেশিন গান দিয়ে জার্মানিদের উপর গুলি করছিল। সে ছিল ড্যানিয়েল। তাকে কিছুক্ষণ আগে জার্মান বাহিনী ট্যাঙ্ক দিয়ে গুলি করেছিল, কিন্তু সে ট্যাঙ্কের বিস্ফোরণে তখনও মরেনি। সে যখন মেশিন গান চালানো শুরু করেছিল এরপর আর কোনোভাবেই থামার নাম নিচ্ছিল না, আর কোনো কিছু বুঝে ওঠার আগেই জার্মানিরা মারা পড়ছিল। আমরা দেখতে পাই জার্মানিদের অপর আরো একটি দল বেশ দূর থেকে তাদেরকে দেখছিল যে এখানে কি হচ্ছে, কিন্তু তারাও কিছু বুঝে উঠতে পারছিল না হঠাৎ কেন তাদের সৈনিকেরা মারা যাচ্ছে। কিন্তু তারা এটা বুঝতে পারছিল যে তারা রাশিয়ান সৈনিকদের সাথে পেরে উঠবে না। তাই জার্মানি সৈনিকেরা এক পর্যায়ে পিছু হটতে বাধ্য হয়। তারপরেও তাদেরকে গুলি করছিল ড্যানিয়েল। আর দূর থেকে এসব দেখে জার্মানিরা ধরে নেয় যে এখনো রাশিয়ান সৈনিকদের ক্ষমতা রয়েছে, তারা তাদের সাথে পেরে উঠবে না। তারা শুধু এটাই বুঝতে পারছিল না, মাত্র কয়েকজন সৈনিক যদি বেঁচে থাকে তাহলে আমরা কেন তাদের সাথে পেরে উঠছি না। আর এই আফসোস নিয়ে জার্মানি সৈনিকেরা ওই এলাকা ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়। জার্মানি সৈনিকদের চলে যেতে দেখে রাশিয়ান সৈনিকেরা এবার শরীরে প্রাণ ফিরে পায়, কারণ জার্মানি সেনাদের দ্বিতীয় এই ওয়েভটি যদি আসতো তাহলে তারা কেউ আর জীবিত থাকার সুযোগ পেত না। কিন্তু তারা এখন সবাই শঙ্কামুক্ত, কারণ জার্মানির সৈনিকেরা সবাই ফিরে গিয়েছে। আর এভাবেই দিন শেষে সন্ধ্যা নামে। বেঁচে থাকা সৈনিকেরা এবার বাইরে বেরিয়ে আসে। সন্ধ্যা ঠিকই নেমে এসেছে, কিন্তু এই সন্ধ্যা আরো অনেক বীর সৈনিকদের জীবনকে অন্ধকারে ঢেকে দিয়েছে। শুরুতে রাশিয়ানরা 316 জন ছিল, কিন্তু এখন মাত্র কয়েকজন জীবিত রয়েছে। যে কয়েকজন বেঁচে রয়েছে তারা নিজের দেশের জন্য সর্বোচ্চ দিয়েছে। তারা হলো এখন দেশের হিরো। আর পুরো রাশিয়া এখন তাদেরকে ন্যাশনাল হিরো বলে আখ্যায়িত করবে,
কারণ পুরো দেশ ও জাতি এখন তাদের প্রতি কৃতজ্ঞ। আর আমরা দেখতে পাই যারা মারা গিয়েছে তাদের সম্মানের জন্য রাশিয়ান সরকার কর্তৃক স্ট্যাচু বানানো হয়েছে। আর এই দৃশ্য দেখানোর মাধ্যমে এখানেই এই মুভিটির পরিসমাপ্তি ঘটে। যদি আমাদের আজকের এক্সপ্লেনেশনটি আপনার কাছে ভালো লাগে তাহলে আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।